প্রতিষ্ঠানের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি পরম করুণাময়ের অসীম কৃপায় তোমরা আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। 2021 সালের প্রথম থেকেই আমাদের এই অনলাইন ক্লাস যথারীতি চলে আসছে। বিগত দিনে বেশ কয়েকটি ক্লাস আমি দশম শ্রেণীতে নিয়েছি। আশা করি এগুলি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। তো এই ক্লাসগুলি প্রতিটি গল্প কবিতা যেগুলি পড়ানো হয়েছে সেগুলি থেকে তোমাদের যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি ওখান থেকে তোমরা বোঝার চেষ্টা করবা এবং সেগুলি উত্তর খুঁজে বের করবা। তারই ধারাবাহিকতায় আজ আমি বাংলা প্রথম পত্রের একটি গল্প নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। গল্পটি আম আটির বেপু। এটি তোমাদের 2021 সালের পাঠ্যসূচি করা হয়ে আছে। তো এই গল্পটি আম আটির বেপু, গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখক। তো আম আটির বেপু গল্পটি কি, এর পাঠ পরিচিতি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং লেখক পরিচিতি সম্পর্কেও আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, কারণ সময় খুব কম। এই কম সময়ের ভিতরে আমরা যতটুকু আলোচনা করতে পারি ততটুকুই করব। আবার পরবর্তী ক্লাসে এরপর থেকে আমরা আবার আলোচনা করব। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মহানন্দা বন্দ্যোপাধ্যায় ও মৃণালী দেবী ছিল মায়ের নাম। তার শিক্ষা জীবন ছিল বনগ্রাম হাই স্কুল থেকে তিনি মেট্রিক, এখন এসএসসি বলা হয়, ও রিপন কলেজ থেকে তিনি আইএ ও বিএ পাস করেন। তিনি বনগ্রাম হাই স্কুল থেকে মেট্রিক ও রিপন কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। এ পর্যন্ত তিনি লেখাপড়া করেন। এরপর তার কর্মজীবন হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে তিনি শিক্ষকতা করেন। এটা ছিল তার কর্মজীবন। তিনি ছিলেন পেশায় ছিলেন একজন শিক্ষক। উল্লেখযোগ্য গ্রন্থ, তিনি কি কি বই, তার বেশ অনেকগুলি বই লেখা আছে। তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম এখানে উল্লেখ করা হলো। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইসামতি, মৌরিপুর সহ আরো অনেক বই তিনি লিখেছেন। এরপর তিনি 1950 সালে 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ ছিল তার সংক্ষিপ্ত জীবন। এখন এখান থেকে আমাদের বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্ন, নৈবত্তিক যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলির ভিতরে এখান থেকে লেখকের এই অংশ থেকে কিছু প্রশ্ন থাকে। যেমন তিনি কত সালে জন্মগ্রহণ করেন, সম্ভাব্য কয়েকটি সাল দেওয়া থাকবে, যেমন 1894, 95, 96, 97, যেটি সঠিক সেটি তুমি লিপিবদ্ধ করো। এরপর তার জন্মস্থান কোথায়, পিতার নাম কি, মাতার নাম কি, তার শিক্ষা জীবন কোথায়, কোন স্কুল থেকে তিনি মেট্রিক পাস করছেন, কোন কলেজ থেকে তিনি আইবিএ পাস করছেন, তার কর্মজীবন কোথায় ছিল, এবং তিনি কি করতেন, কর্মজীবনে পেশায় কি ছিলেন, তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম থাকবে। এখানে কয়েকটি সংক্ষিপ্ত কয়েকটি নাম আমি দিয়ে দিচ্ছি। এছাড়া আরও বেশ বই, তোমাদের পাঠ্য বইতে আরও কিছু নাম আছে, সে নামগুলিও থাকতে পারে। সেখান থেকে তার বই কোনটি লেখা, তার বই সেটির নাম ওখানে দেওয়া থাকবে। সম্ভাব্য 4টি দেওয়া থাকবে, 3টি ওনার একটি
বই ওনার থাকবে আর 3টি বই অন্য লেখকদের থাকবে। সেখান থেকে সঠিক ওনার কোনটি বই সেটি উত্তর করতে হবে। অথবা এভাবেও প্রশ্ন হয় যে এর ভিতরে কোন বইটি ওনার লেখা নয়। 3টি থাকবে ওনার লেখা বই আর একটি থাকবে অন্য একজন লেখকের বই। তাহলে দেখ এখানে প্রশ্ন করা হয়ে যাবে যে এই বইগুলির ভিতরে বা এই গ্রন্থগুলির ভিতরে কোনটি ওনার লেখা বই নয়। ওখানে যেটা লেখা নয় সেটিকে দ্বিত্বকরণ করতে হবে অথবা টিকচিহ্ন দিতে হবে। তারপর তিনি 1950 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? এটা ছিল আমাদের এই লেখক সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আমরা একটু এই যে আম আঁটির বেকু এই গল্পটির সংক্ষিপ্ত পাঠ পরিচিতির দিকে যাচ্ছি। সংক্ষিপ্ত পাঠ পরিচিতিটি আমরা আমাদের জানা থাকলে অর্থাৎ গল্পের সারমর্মটি আমাদের জানা থাকলে আমরা গল্পটি সম্পর্কে একটা সম্যক ধারণা পূর্বেই পাব। তারপর বিস্তারিত আলোচনায় যখন যাব তখন বিস্তারিত আলোচনা আমরা পাব। তো আমাটির বেকু শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী একটি ওনার কি আছে একটি উপন্যাস আছে। এই উপন্যাসটি থেকে এই আমাটির বেকু এই গল্পটি নেওয়া হয়েছে। তো গ্রামীণ জীবনের প্রকৃত ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যানবাদ এই গল্পটিতে রচিত হয়েছে। অর্থাৎ গ্রামের অজর পাড়াগায়ে সেখানে দুইটি দরিদ্র পরিবারের দুইটি অর্থাৎ একটি ভাই একটি বোন এদের জীবন কাহিনী নিয়েই এই গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হত দরিদ্র পরিবারের শিশু। একজনের নাম ছিল অপু আর একজনের নাম ছিল দুর্গা। এই দুইজনের এই দুই হত দরিদ্র মানে অত্যন্ত দরিদ্র এই দুই ভাই বোনের একই পরিবারে ছিল। তাদের জীবন কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাদের শৈশবের দারিদ্র্যের সেই কষ্ট প্রদান হয়ে ওঠেনি। তারা যে হত দরিদ্র পরিবারের ছিল কিন্তু আসলে তাদের সেই দরিদ্রতা তাদের জীবনে প্রাধান্য পায়নি। গ্রামীণ ফল ফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরত শৈশবকে যেন স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ ওদের সেই কাহিনী ছোটবেলা থেকে বেড়ে ওঠা যে সময়টা এই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে সেই কাহিনীটির সঙ্গে আমাদের সেই শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। এখানে মায়ের সাথে সন্তানদের যে কি স্নেহময়ী সম্পর্ক ছিল, স্নেহময় সম্পর্ক, সে সম্পর্কের কথা এখানে স্মরণ করিয়ে দেয়। গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রাকৃতিক সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্প শিশু কিশোরদেরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগায়। এই গল্পটি পড়লে আমরা কি বুঝতে পারবো? শিশু কিশোরদেরকে প্রকৃতিমুখী অর্থাৎ প্রকৃতির সাথে আমাদেরকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে দেওয়ার মতো যে পরিস্থিতি সেটি সৃষ্টি হয় বা প্রেরণা যোগায়। এইটি হচ্ছে গল্পটি পাঠ পরিচিতি অথবা সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আসবো আমরা মূল গল্পটিতে যাওয়ার আগে এখানে কয়েকটি কঠিন শব্দ দেওয়া আছে, যে শব্দগুলি সম্পর্কে আমরা একটু আগে পরিচিত হয়ে নিলেই আমাদের গল্পটি বুঝতে খুব সহজ হবে। তো আমরা একটু আগে সেটা পরিচিত হয়ে নিই। তোমরা খাতায় এই শব্দার্থগুলি লিখে নাও এবং এইগুলি একটু মনোযোগ সহকারে বই দেওয়া আছে, তুমি পড়লে পর তোমরা অর্থ এবং এর টিকা বুঝতে পারবে সহজেই এবং গল্পটি তোমার কাছে সহজবোধ্য হবে। যেমন এখানে একটি শব্দ দেওয়া আছে রোয়া। শব্দ
যেমন রোয়াক একটি শব্দ বাক্যের ভিতরে আছে রোয়াক। এই দেখো রোয়াক, রোয়াক অর্থ হলো এখানে ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দা। ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দা। ঘরের রোয়াকটা হলে ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা। আমরা বারান্দাকেও ঘরের সামনে একটা বারান্দা দেওয়া থাকে, সেটাকেও আমরা বারান্দা বলি বা রোয়াকও বলা যায়। আবার উঠানটা যে খোলা জায়গাটা উঠানটা সেটাও উঠানও বলা যায়। তাহলে রোয়াক শব্দের অর্থ হলো ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দা। এরপর দেখো চুপড়ি শব্দটি ওখানে দেওয়া আছে, চুপড়ি, চুপড়ি শব্দটির অর্থ কি দেখো, চুপড়ি ছোট জুড়ি, ছোট জুড়ি, ছোট বাঁশের শলা বা শলাকা দিয়া যে জুড়ি তৈরি করা হয়, গোলাকারে যে জুড়ি তৈরি করা হয়, সেটাকে বলা হয় চুপড়ি বা অর্থাৎ ছোট জুড়ি বা ক্ষুদ্র ধামা বা ক্ষুদ্র ধামা। ছোট জুড়ি বা ক্ষুদ্র ধামাও বলা হয়। এরপর নাটা ফল, এই শব্দগুলি এখানে আছে। নাটা ফলটা কি দেখো, করমজা, ফল, করমজা ফল। তারপর খাফরার কুচি, দেখো কলসি, হাঁড়ি প্রভৃতি ভাঙা অংশ। কলসি মাটির কলসি বা হাঁড়ি, মাটির কলসি বা হাঁড়ি ভাঙা ছোট ছোট যে টুকরো থাকে, মাটির কলসি হাঁড়ি প্রভৃতি ভাঙা টুকরা বা অংশ বা টুকরা, একে বলা হয় খাফরার কুচি। তারপর দেখো পিজরাপোলের আসামি, পিজরাপোলের আসামি খাসায় পড়ে থাকা অপহৃত আসামির মতো অর্থে। তারপর দাওয়া শব্দের অর্থটি হলো এখানে, দাওয়া মানে বারান্দা। দাওয়া শব্দের অর্থ বারান্দা, যেটা হলো রোয়াক বলছি, রোয়াক বারান্দা। রোয়াক সাধারণত উঠানটাকে বলা হয় রোয়াক। তারপর দেখো আমের কুশি, পরবর্তীতে আমি আসি আমের, আচ্ছা এখানে আসলে উপরে চলে যাবে। আমের কুশি, আমের কুশি বলতে কচি আম, আচ্ছা কচি আম। এরপর দেখো যারা শব্দের অর্থ
যারা যারা জীর্ণ করা, জীর্ণ করা, জীর্ণ জীর্ণ করা অর্থাৎ ছিঁড়ে ফেলা ফেলা বা কুচি কুচি করা, কুচি কুচি করা বা ছিঁড়ে ফেলা, কুচি কুচি করা, কুচি 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 করা। ওই ছোট ছোট আমের টুকরোগুলিকে কুচি কুচি করে কাটা, এটাকে আমের ওই বন বিছুটি, হ্যাঁ বুনো গাছ, বন বিছুটি, বন বিছুটি, বন বিছুটি, এটা হলো বুনো গাছ, বুনো গাছ বনে হয়, বুনো গাছ, এটা বন বিছুটি, এটাকে বলে বন বিছুটি, বন বিছুটি। তারপরে আরো কিছু আছে, দেখো কালো মেঘ যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত গাছের স্বাদ, তিক্ত গাছের স্বাদ। তারপর গরাদ, গরাদ জানালার শীত, যেমন আছে গরাদ জানালার শীত, আমি লিখে দিই গরাদ, গরাদ, গরাদ মানে জানালার শীত, জানালার শীত, শীত ওই জানালাগুলি যে আমাদের শীত দেওয়া হয়, অর্থাৎ মানে আমরা যেটাকে বলি গ্রিল, এই গ্রিলটাকে ওখানে বলা হয় জানালার শীত। তারপর হলো বেরেন্ডা কচার বেড়া, অর্থাৎ বেরি গাছের বেড়া, এক ধরনের গাছ আছে সেই গাছগুলি দিয়ে বেড়া দেয়, অর্থাৎ কুপে কুপে ওগুলির সাথে রশি দিয়ে অন্য কিছু বেঁধে দিয়ে বেড়া দেয় যাতে গরু ছাগল ওর ভিতরে না ঢুকতে পারে। তারপর কুটো গাছ, কুটো গাছ মানে তৃণ, কুটো গাছ, কুটো গাছ বলতে তৃণ, কুটো গাছ তৃণ। তারপর রসো রসো থাম থাম, রসো রসো থাম থাম, তোমরা একটু শব্দার্থগুলি তুলে নাও, হ্যাঁ তো তুলে নাও, আমি একটু দেখছি। এখন আমরা একটু মূল পাঠে আমরা চলে যাই, মূল পাঠে আমরা একটু চলে যাই, তাহলে আমরা শব্দটি গল্পটি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। তো মূল পাঠে আমি চলে যাচ্ছি। সকালবেলা 8টা কি 9টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে, তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। সকাল 8টা বাজে, কি 9টা? হরিহরের পুত্র, অর্থাৎ ওই পুত্রটির বাবার নাম ছিল হরিহর, তিনি আপন মনে রোয়াকে অর্থাৎ বারান্দায় বসে বসে বা উঠানে বসে বসে কি করতেছে? আপন মনে খেলা করতেছে। তার ছোট্ট একটা টিনের বাক্স বা একটা কৌটো ছিল, সেটা ডালা ভাঙা, অর্থাৎ সেটা 5টা বাল উপরটা ভাঙা ছিল। বাক্সের সমুদায় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে দাঁড়িয়েছে, অর্থাৎ তার ভিতর যে খেলনাবাটি যা কিছু ছিল তার সম্পদ সবগুলি, ওই ছোটদের বাচ্চাদের যে খেলনাবাটি এগুলি সে মনে করে সম্পদ, সে সবগুলি রেলে কি করছে? নিচে ফেলে দিয়েছে। বাক্সের সমুদায় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে দাঁড়িয়েছে। একটা রং ওঠা কাঠের গোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের বেপুবাসী, হ্যাঁ গোটা কত করি। তার ভিতরে কি কি ছিল? সেই বাক্সটার ভিতরে একটা রং ওঠা কাঠের গোড়া, বাচ্চাদের একটা ছোট ওই খেলনা বাটি থাকে বা পুতুল বানানো থাকে কাঠে, আবার ঘোড়া বানানো থাকে, ঘোড়ায় রং করা থাকে, সেই রং ওঠানো একটি কাঠের গোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের বেপুবাসী, টিনের বাসি, ছোট ছোট টিনের বাসি আছে, ওগুলো মেলা থেকে কিনতে পাওয়া যায়, মুখে দিয়া ওগুলো ফু দিলে বেশ শব্দ হয়। এর দিয়েছে 4 পয়সা দাম ছিল কতটা? 4 পয়সা। এই 4 পয়সা টোল খাওয়া টিনের বেপুবাসী, হ্যাঁ গোটা কত করি। আবার এর ভিতরে কয়েকটা ছিল কি, কয়েকটা করি মানে পয়সা, এগুলি সে ওই বাক্সের ভিতরে রেখেছে। এগুলি সে মায়ের অজ্ঞাতা
অজ্ঞাত সারে অর্থাৎ অজান্তে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে, লক্ষ্মী পূজা যে চলছিল সেখানে চুপড়ি হইতে, চুপড়ি করে বলতে কোনগুলি, ওই যে বলেছি চুপড়ি মানে বাঁশ দিয়ে ছোট যে ডালা তৈরি করা হয় বা ধামা তৈরি করা হয়, সেখানে তাদের পূজার মালামাল, পূজার ফুল টুল এগুলি বা পয়সা এই ঝুড়িতে রাখা হয়। সেখান থেকে সে করছে মায়ের অজান্তে অর্থাৎ তার অজ্ঞাতসারে সেখান থেকে সে কি করে কুড়িয়ে নিয়ে আসছে, খুলিয়া লইয়াছে ও পাশে কেউ টের পায় এই বয়স সর্বদা লুকিয়ে রাখে, কেউ না দেখতে পায় এই জন্য সে কি করে ওগুলি খেলনার জন্য সে পাশে লুকিয়ে নিয়ে আসছে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, মানে করঞ্জা ফল, এগুলি তাদের পূজার জন্য প্রয়োজন, এই পূজায় ছিল, ওখান থেকে সে নিয়ে আসছে। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছে, কিছু তাহাকে দিয়েছে, আবার তার যে বোন ছিল দিদি বড় বোন, তার বোনকেও কিছু দিয়েছে। সে কিছু বলে নাই, তার কারণ এগুলি বেশ খেলার জন্য বেশ ভালো এবং তার কাছে ভালো লাগছে, তাই কারোর কাছে বলে নাই, এর অংশ তাকে কিছুটা দিয়েছে। কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়ে দিয়েছে। খান কত খাফরার কুচি ওই যে মাটির কলসি হাড়ি ভাঙা ছোট ছোট টুকরা, এগুলি এর ভিতর আছে। গঙ্গা যমুনা খেলিতে এই খাফরাগুলি লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে রাখিয়ে দিয়েছে। এগুলি ছোট ছোট ওই যে ভাঙা টুকরা, মাটির কলসি বা হাড়ি ভাঙা টুকরা, এগুলি গঙ্গা যমুনা অর্থাৎ নদীতে পানিতে এগুলি যদি এরকম ছিঁড়ে মারা হয় তাহলে দেখা যায় যে ওই এক জায়গায় লাগার পরে আবার এক জায়গায় যে লাগে, এক জায়গায় অনেক দূরে চলে যায়। এগুলি গ্রামে সাধারণত ছোটবেলা অনেকেই খেলে, এগুলি গঙ্গা যমুনা খেলা বলে। তো এই খেলার জন্য এগুলিও টুকাইয়ে সে রেখে দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি, এগুলি জিনিসের মধ্যে এগুলি ছিল তাদের কাছে অনেক মহামূল্যবান সম্পত্তি। তো এগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশি কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে আশেপাশে রাখিয়ে দিয়েছে। এর ভিতর ছিল একটা বাঁশি, সেই বাঁশিটাই ছিল কিন্তু ওই যে আমাটি বেরপুর বাঁশি বলা হয়েছে, কয়েকবার বাজাইয়ে সে আমার ওখানে সে রেখে দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হয়ে গেছে, কাঠের ঘোড়াটাও নাড়াচাড়া করছে, সেটিও এক পাশে পিজরা পোলের আসামির ন্যায়, ওই যে পিজরা পোলের আসামির ন্যায় অর্থাৎ যে আসামিকে লুকাইয়া পিজরা পোলের আসামির ন্যায় সেখানে সে লুকাইয়া রাখিয়াছে, অর্থাৎ এখানে সে ওই আসামির ন্যায় সেটা ওখানে লুকাইয়া রাখিয়াছে। তো এরপরে সেটিও এক পাশে পিজরা পোলের আসামির ন্যায় করিয়াছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে ধাওয়া গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া শুইয়া খেলিতেছে, তার ঠিক হইতেছে কিনা, অর্থাৎ সেখানে সে ঘরের ভিতরে সে দাগ কেটে সেখানে সে ওই খাপড়াগুলি দিয়ে খেলতেছে, মনে করতেছে এইটাই বোধহয় সে ওই গঙ্গা যমুনা খেলার জায়গা, এভাবে সে খেলতেছে। তো আমি এই যতটুকু অংশ আজকের সময় খুব সংক্ষিপ্ত আলোচনা করতে পেরেছি, খুব সংক্ষেপে। তো একটু তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, ওই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং যে কঠিন কঠিন শব্দগুলি এগুলি তোমরা একটু মনোযোগ দেখবা এবং শুনবা, এবং যতটুকু আলোচনা করিয়েছি এটুকু তোমরা একটু বোঝার চেষ্টা করবা। আবার পরবর্তী ক্লাসে আমি এরপর থেকে তোমাদের সামনে এই গল্পটা নিয়ে এরপর অংশ থেকে আলোচনা করব, তোমরা সেটি মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা। এ বলে আমি আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি।